নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালের স্নানযাত্রা কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই স্নানযাত্রা সম্পর্কে নানান খুঁটিনাটি তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্নানযাত্রা সম্পর্কে জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে, স্কিপ করো না। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের জন্য শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা জেনে নেব স্নানযাত্রা অর্থাৎ 2025 সালের স্নানযাত্রা কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, স্কন্দপুরাণের মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রধনু এই অনুষ্ঠানটি প্রচলন করেছিলেন। আগামী 11ই জুন, 27শে জ্যৈষ্ঠ বুধবার দেবস্নান পূর্ণিমা এবং মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দেবস্নান পূর্ণিমা তিথিটি আরম্ভ হবে 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরাজি 10ই জুন সকাল 11:37 এবং এই পূর্ণিমা তিথিটি শেষ হবে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন 2025 বুধবার দুপুর 1:14। এই সময়ের মধ্যে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পূর্ণ করতে হবে। এবার বন্ধুরা আমরা জেনে নেব স্নানযাত্রা কী এবং এই সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্যাদি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রধনু যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় এই স্নানযাত্রা উৎসব, অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় পুরীধামে। এই কারণে দেবস্নান পূর্ণিমার পুণ্যতিথিতে স্নানযাত্রা উৎসবটি পালন করা হয়। এই দিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম এবং এই জন্মের সব পাপ বিনাশ করে ভগবান শ্রীকৃষ্ণ। উল্লেখ্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন। যাই হোক বন্ধুরা, এইবার জানবো স্নানযাত্রার সেই বিশেষ রীতি রেওয়াজের কথা যেটি পুরো দেশ বিদেশে ছড়িয়ে আছে নানান ভক্ত মানুষের মধ্যে। স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরে গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নানবেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই মণ্ডপটি। এটা এতই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে দেখা যায় না। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান, গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটি। এরপর আসে স্নানযাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহ স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। তবে বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামে একটি বিশেষ ধরনের কুয়ো। শোনা যায় এই কুয়োতে নাকি কখনো সূর্যের আলো পড়ে না। যাই হোক বন্ধুরা, এই কুয়ো থেকে স্নানযাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকগণের তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখে যাতে তাদের মুখ নিঃসৃত কোনো বায়ু স্নান জলের মধ্যে পড়ে না, যাতে দূষিত না হয় সেই পবিত্র জলটি। এই জল থেকে একে একে আনা হয় 108টি সোনার ঘড়া। প্রতিশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত করা হয় নানা ধরনের সুগন্ধি, ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় দেবস্নানের এই জলটি। অন্যদিকে বন্ধুরা, স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে আসে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় পোলে। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ। সুগন্ধি ধূপ ধুনা শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন, শঙ্খ
আওয়াজ, আধ্যাত্মিক পরিবেশের সূচনা করা হয় পুরীর মন্দিরে প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তাল মিলিয়ে জগন্নাথ দেবের জলাভিষেক করা হয়। ক্রমে ক্রমে 108টি ঘোড়া জল স্নান কার্য করা হয় জগন্নাথ দেবের। এই তো গেল জগন্নাথ দেবের স্নানযাত্রার বৈশিষ্ট্য। তবে বন্ধুরা খেয়াল রাখবে যে স্নানযাত্রার পর জগন্নাথ দেবকে গজবেশ দেওয়া হয়। এই গজবেশ ধারণের কারণ কি জানো তোমরা? যদি না জেনে থাকো এইবার তোমরা জেনে নাও। জনশ্রুতি বলছে একবার কর্ণাটক দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচরে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি গণপত্য বা গণেশের উপাসক ছিলেন। শ্রী জগন্নাথের মন্দিরে পরিদর্শনে আগ্রহী তিনি ছিলেন না। রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপ বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দিরের পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নানযাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহের গণের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করুন। এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ দেব সেই ব্রাহ্মণের প্রতি অহেতুক কৃপা প্রদর্শনের সংকল্প নিয়ে নিজেকে গণেশের রূপে পরিবর্তিত করেন। সুরযুক্ত সহস্র বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিষয় মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন। সেই থেকে স্নানযাত্রার দিন নিয়মিত রূপে শ্রী জগন্নাথ বলরামের স্নান বেদিতে গণেশের বেশ এবং সুভদ্রার বেদিতে পদ্মবেশ হয়ে থাকে। তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপে প্রকাশিত হন। শয়নে তিনি শ্রীনারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভজনে তিনি শ্রী রুদ্র, স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণা কালিকা। তাহলে বুঝতে পারছো বন্ধুরা স্নানযাত্রার কতটা মাধুর্য রয়েছে। এরপরে বন্ধুরা আরেকটি তত্ত্ব তোমাদের জানানো দরকার যে স্নানযাত্রার শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ 108টি ঘোড়ার জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর বলা হয়। এই সময় ভক্তরা দেবতা জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপরই 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয়ে থাকে রথযাত্রা। বন্ধুরা আজকের পর্বটা এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।